দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে। সাথে থাকছি ফারাজ শারমিন আওলাদ। বাংলা আধুনিক গানের অসাধারণ সুরস্রষ্টা এবং গণসঙ্গীতের অন্যতম পুরোধা সলিল চৌধুরী আমাদের আজকের তারকা। 1923 সালের 19শে নভেম্বর তার জন্ম। নভেম্বর মাস পুরোটা জুড়েই থাকছে সলিল চৌধুরীকে ঘিরেই আমাদের আয়োজন। আমাদের আজকের এই পর্বে গান শোনাবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি শিল্পী সমরজিৎ রায়কে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। সলিল চৌধুরীর জীবন এবং গান প্রসঙ্গে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক ও নাট্য নির্দেশক কামাল উদ্দিন কবিরকে। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা সলিল চৌধুরীর জীবন এবং গান প্রসঙ্গে কথা বলবার আগে একটা গান শুনে নিই। কোন গানটা দিয়ে শুরু করবেন সমরজিৎ আজকে? হেমন্ত মুখার্জির গাওয়া মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে গানটি। মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না, চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না, মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল, হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল, মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি, আবার কখনো যদি করে সে ভুল, ভুলে প্রভু তো সে ভুল করে না, মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে। যেতে যেতে গান খানি পিছিয়ে ফেলে গেছে, ছম ছম নূপুরের সকরুণ সুর, যেতে যেতে গান খানি পিছিয়ে ফেলে গেছে, ছম ছম নূপুরের সকরুণ সুর, শিকলে বাঁধিতে তার চেয়েছিল বুঝি, শিকল চরণে তার হয়েছিল পুর, ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না, মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না, চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না, মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে। অনেক ধন্যবাদ। এই গানের প্রসঙ্গ থেকে যদি আসি, সলিল চৌধুরীর জীবনের সাথে গানের একটা কিন্তু বিচিত্র সম্পর্ক ছিল, যদি আপনার কাছ থেকে একটু আমরা জানতে পারি। সলিল চৌধুরীর শিশুবেলা কেটেছে আসামের চা বাগানে, তো এবং তার বাবা ছিলেন হচ্ছে ওই চা বাগানের চিকিৎসক, কিন্তু তার এই যে সাংগীতিক যে বিচিত্র বিশাল ব্যাপ্তি নিয়ে যে তার জীবন, সাংগীতিক জীবন তৈরি হয়েছে, সেটার ভিত্তিটা তৈরি হয়েছিল সেই চা বাগানে, এবং সেটা তার নিজের কথা থেকেই আমরা জানতে পাই যে সেই কুলি শ্রমিকদের যে গান বাজনা উৎসব যাবতীয় পার্বণের মধ্য দিয়ে বেড়ে ওঠা, এবং সবচেয়ে কাছে থেকে মানুষের জীবনের লড়াইকে প্রত্যক্ষ করেছেন,
এবং ওই একটু কম বয়সী আবার সে কলকাতায় চলে গিয়ে তার দাদার বাড়িতে যখন যান তখন সেখানে গিয়ে আবার বিচিত্র বাদ্যযন্ত্র সম্ভারের সঙ্গে বিশেষ পরিচয় ঘটে এবং বাড়িতেই কিন্তু এই যে চা বাগানের বাড়িতেই ওয়েস্টার্ন মিউজিকের বিশাল সংগ্রহ ছিল, বাখ, মোজার্ট, বিটোফেন, এইসব একেবারে ওই সময় থেকে উনি শুনছিলেন। এবং একটা কথা একটু মানে উল্লেখ করতে চাই এভাবে যে সলিল চৌধুরী নিজেই বলছিলেন যে এই গানগুলো, এই সঙ্গীতগুলো যে বিদেশি সঙ্গীত এটা কখনো আমার মনে হয়নি, কেন উনি শিশুবেলা থেকে এগুলো শুনে শুনেই অভ্যস্ত হয়ে উঠেছিলেন। এবং তারপরে যখন কলকাতায় গিয়ে সেই নানান রকমের স্ট্রাস, সেতার এবং পিয়ানো, কত রকমের বাদ্যযন্ত্রে একেবারে নিজে সবটা শিখেছেন, চর্চা করেছেন। এর ফলে তার সেই যে ভবিষ্যতের যে সলিল চৌধুরীর যে বিচিত্র ব্যাপ্তির জীবন, সেটির এইভাবে ভিত্তিটা তৈরি হয়েছে আর কি। আমরা আরো কথা বলছি, আরো শুনবো আপনার কাছ থেকে সলিল চৌধুরীর জীবন এবং গান নিয়ে। আমরা আরো গান শুনবো, আরেকটা গান এবারও হেমন্ত মুখার্জির গাওয়া একটি গান। জি। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলই নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরে অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো, যদি ডাকো। ওগো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো, যদি ডাকো। আমি আবার কাঁদবো, হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো। আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। সমরজিৎ, অসাধারণ, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আসলে গানগুলো শুনে। আসলে গানের কথা আর সুরগুলো এত অসাধারণ যে গাইতেই মন চায় এবং মনেও কিন্তু সেরকম ভাবে ধরে থাকে গানগুলো। ঠিক। সলিল চৌধুরীর গানগুলোর মধ্যে যে পাশ্চাত্যের গানের একটা ভাব, আপনি বলছিলেন যে ছোটবেলায় যখন গান শুনতেন তখন পাশ্চাত্যের গানগুলো বা মিউজিকগুলো যখন জানতেন উনি স্বাভাবিকভাবে শুনতেন। তো এই যে সংমিশ্রণ বাংলা গান এবং পাশ্চাত্যের, এইভাবে যদি বলি যে রবীন্দ্রনাথের বা আর একটু যে পঞ্চগীতি কবির পরে বা এমনকি রবীন্দ্রনাথ যেভাবে রাগ
এবং শাস্ত্রীয় সঙ্গীতের জায়গা থেকে সরে এসে একেবারে প্রকাশের জন্য নানান আয়োজন এবং অর্থাৎ আমার প্রয়োজন, আমার এই সময়ের প্রয়োজনে আমার কথা, এই কথাটি এবং এই কথার পিছনে এই সুর, এই সংযোজনা, এই করে যে ক্ষেত্রটা তৈরি করে দিয়েছেন, তারপরের সবচেয়ে বিশাল জায়গা জুড়ে কাজ করেছেন বোধ করি একেবারেই সলিল চৌধুরী। এবং সেখানে তার অনন্য অবদান, এটুকু আমি মানে নাট্যকর্মী হিসেবে খুঁজতে গিয়ে এইভাবে পেলাম যে এই বাংলা আধুনিক গানে পাশ্চাত্য সঙ্গীতের এই যে সম্মিলন, এক্ষেত্রে সলিল চৌধুরীর ভূমিকা অনন্য, আগেই বলেছি। এবং সেটা কিভাবে হয়েছে এবং সেটা তার কিছু বক্তৃতা শুনে খুবই অবাক হলাম যে একেবারে যে কর্ড, তারপরে হারমোনি, তারপরে অর্কেস্ট্রেশন, এই অর্কেস্ট্রেশন ব্যাপারটাই এই পুরো পরিভাষাগুলোও কিন্তু পাশ্চাত্যের, এবং সেইটা আমাদের এখানে কিভাবে যুক্ত হলো এবং সেই যুক্ততার জন্য কি কি প্রয়োজন একজন শিল্পীর, বা যারা মানে শিল্পী দলে থাকি আমরা, তাদের কি কি প্রয়োজন, সেই প্রসঙ্গে ওনার বিস্তারিত বক্তব্য আছে একেবারে ধরে ধরে, যে কর্ডটা কি, হারমোনি কি, এবং অর্কেস্ট্রেশন সাধারণভাবে ধারণা করা হচ্ছিল এটি যেহেতু পাশ্চাত্যের একটি নির্দিষ্ট বিষয়, সেটি আমাদের এখানকার অর্থাৎ ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে এই অর্কেস্ট্রেশনের কোনো প্রয়োগ করা সম্ভব কিনা। সলিল চৌধুরী একেবারে প্রয়োগ করেছেন জীবন্তভাবে, বিচিত্রভাবে, যে একই গানের মধ্যে কিভাবে হারমোনির নানান রূপ এবং একই সঙ্গে মানে কর্ডের পরিবর্তন, মানে যেটা উনিই বলছিলেন যে শুরুর দিকে উনি যখন এই গানের সুর এভাবে করছিলেন তখন ভালো কথা শুনতে পাননি, যে কী ব্যাপার, তোমার গানের শিল্পীরা কি এক সুরে গান করতে পারে না, মানে তাদের জন্য কি আলাদা আলাদা সুর বানাতে হচ্ছে তোমার? কিন্তু সেটাই এখন পরে দেখা যাচ্ছে যে সেটাই অনেক মানে গ্রহণযোগ্যতা পেয়েছে। এবং এক্ষেত্রে বলা যায় রবীন্দ্রনাথের আলোয় সবচেয়ে বেশি আলোকিত মানুষ হচ্ছে সলিল চৌধুরী। তার কারণ রবীন্দ্রনাথের ওই ঠাকুরবাড়িতেও একইভাবে পাশ্চাত্যের সঙ্গীতের ওইভাবে চর্চা ছিল, এবং রবীন্দ্রনাথের হয়ে ওঠার পিছনেও সেই পাশ্চাত্য সঙ্গীত একদিকে, আমাদের এখানকার ধ্রুপদী উচ্চাঙ্গের সঙ্গীত একদিকে, এবং গগন হরকরা থেকে শুরু করে আমাদের সেই জনপদের যে একেবারে নিজস্ব শিল্পী গীতরঙ্গের যে মানুষগুলো, সেই মানুষদের সঙ্গে তাদের কাছ থেকে বলা যায় সুর, বাণী, নানান কিছু সংগ্রহ করে সেই রবীন্দ্রনাথ হয়েছেন। তারপরে একেবারে আধুনিক বাঙালি নাগরিক জনগোষ্ঠীর জন্য যদি বলি, অবশ্যই মানে বিশাল ব্যতিক্রম এবং অনন্য উদাহরণ হচ্ছে সলিল চৌধুরী। নিঃসন্দেহে সলিল চৌধুরীর কথা যদি আমরা বলতে যাই, গণনাট্যের কথা একদম মানে নিঃসন্দেহে আমাদের এটা বলতেই হয়। তো সেটার সাথে সম্পর্কটা ওনার কিভাবে ওনার শুরুটাই? আসামের চা বাগানের কুলি শ্রমিকদের ওই জীবন উনি সরাসরি দেখেছেন এবং তাদের উৎসব পার্বণ থেকে গান গেয়েছেন, গানের সুর করেছেন, নিয়েছেন। সেখান থেকে মানুষটা যখন কলকাতায় গেলেন তখন সেই ৪৪ বা সেই ৫০-এর মন্বন্তর, যেটা দুর্ভিক্ষের কথা বলা হয়, এবং তিনি সলিল চৌধুরী একবারে পরিষ্কার করে বলেছেন এভাবে যে মানুষের বানানো একটি কৃত্রিম দুর্ভিক্ষে মানুষের যে কত অধপতন এবং কত দুর্বিষহ বাস্তবতা হতে পারে সেটি চোখের সামনে দেখেছেন। এবং ইতিহাসটা ওরকমই আছে যে কলকাতা শহরে তখন প্রায় ৫০ লক্ষ মানুষ, সেই গ্রাম থেকে আসা মানুষ, কেবল ফ্যান দাও ফ্যান দাও এরকম করতে করতে রাস্তায় মরে পড়ে রয়েছেন। তো সেই সময় সলিল চৌধুরী সেই দৃশ্য দেখে তারপরে সেখানে অনেক গান রচনা করেছেন। তার মধ্যে একটি গানের প্রথম কথাটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু ময়নাপাড়ার সেই মেয়েটি, অর্থাৎ রবীন্দ্রনাথের যে সেই মেঘলা দিনে ময়নাপাড়ার যে কৃষ্ণকলিকে দেখেছিলেন, সেই কৃষ্ণকলিকে নিয়েই সলিল চৌধুরী গান তৈরি করলেন, যে সেই ময়নাপাড়ার মেয়েটিকেই যেন আমি এখানে দেখছি যে ফ্যান দাও করতে করতে সে মরতে যাচ্ছে। তো তার গানটার মধ্যে আছে, ওই গানের মধ্যে এই যে সুরের মধ্য দিয়ে প্রকাশ করেছেন যে সেই ময়নাপাড়ার সেই কৃষ্ণকলিকেই আমি দেখেছিলাম, কিন্তু আমি যখন গানটা লিখলাম এবং সুর করতে থাকলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি যেন সেই মেয়েটিকে গিয়ে বলছি যে হে রবীন্দ্রনাথের কৃষ্ণকলি, তুমি এখন তো এখানে এইভাবে এসেছো না, তুমি আবার জাগবে, আবার বাঁচবে, এরকমের একটা শেষটা আছে এবং সেটা সুরে ওই ছন্দে তালে ওই রকম বোঝাই যায় প্রাণের স্ফুরণ। এই গানটা রচনা থেকে শুরু করে তারা যেটা হলো ওই সময় যে সমগ্র কলকাতা সহ এখানকার যে লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, তারা সবাই একত্র হয়ে ওই সময় কিন্তু করলেন হচ্ছে প্রগতিশীল শিল্পী গোষ্ঠী, এবং তার পরপরই হচ্ছে গণনাট্য, ভারতীয় গণনাট্য শিল্পী সংস্থা IPTA। তো এর
অনেক মানুষ যারা একেবারেই আমাদের নমস্য যে মানুষগুলো, আমাদের বিজন ভট্টাচার্য, তারপরে সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, তারপরে এই যে দেবব্রত বিশ্বাস, এরা সবাই, শম্ভু মিত্র, এরা সবাই এই কাজের মধ্যে এসেছিলেন, নাটকের কাজে। এবং সলিল চৌধুরী এরা এই গণনাট্যের কারণে, গণনাট্য শুরু হলো, একসঙ্গে তারা এক একটা জেলায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে ক্যাম্প করছেন এবং উদ্বুদ্ধকরণের জন্য গান করছেন। এবং এখানে এই কথাটা একটু বলা প্রয়োজন যে গান বলতে আমরা আজকাল কেবলই গান টান বা এরকমের খুব এভাবে বলে ফেলি, তো কিন্তু সত্যিকার অর্থে গান মানে গান হচ্ছে জ্ঞানের প্রকাশ। এবং আমি মনে করি যে সাধু সঙ্গের মানুষজন বা সত্যিকার অর্থে গীতরঙ্গের যে মানুষজন, তারা কিন্তু গানকে একেবারে জ্ঞানের সমর্থক হিসেবেই দেখছেন। সেই জায়গা থেকে তিনি পরিষ্কার করে বলছেন যে আমি গান লিখেছি একেবারে প্রয়োজনের জন্য, অর্থাৎ ওই যে কষ্টটা, ওই মানুষের যে এই যে চোখের সামনে একটা সম্পূর্ণ জীবন কিভাবে ভেঙে ভেঙে ক্ষয়ে যাচ্ছে, তো সেইটা আমি প্রকাশ করার জন্য আমি গান লিখছি, কবিতা লিখছি। এবং যেমন করে তিনি নিজেই তো শুধু নিজে লিখছেন, সুর করছেন, পাশাপাশি আমরা দেখছি সেই যে কবিতাকে সুর করছেন, সেই রানার ছুটেছে, এবং সেখানে তার ওই অনুভূতিটা হচ্ছে যে ওই মানুষের জীবনটাকে কি করে আমি গানের মধ্য দিয়ে এই হাজার লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে দেব। তো এটা উনি গণনাট্যের কারণে সবচেয়ে সফলকাম হয়েছিলেন এই একটি জায়গায়, যেটা হচ্ছে যে ভারতের যে বিচিত্র অনেক রাজ্য এবং অনেক সুরের ঐতিহ্য আছে, এই গণনাট্য করার কারণে ওই এক একটা যে জায়গায় যখন সব জেলা থেকে, সব রাজ্য, সব অঞ্চল থেকে গণনাট্যের শিল্পীরাই এসে জড়ো হতেন এবং মানুষের জন্য গান করতেন, সেইখানে তখন ওই সব রাজ্যের শিল্পীদের থেকে ওই নিজস্ব গানগুলো তারা চর্চা করতেন। অর্থাৎ এইভাবে বলছেন যে এক মাসের মধ্যে আমরা 30-40টা গান তুলে ফেলতাম, সমগ্র ভারতীয় সঙ্গীতের চেহারাটা তখন আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠত। এভাবেই সলিল চৌধুরী সেই পরবর্তী সময় একেবারে সারা জাগানো, মানে আমাদের বলবো ভারতের বাংলা তো না, কেবল একেবারে হিন্দি ফিল্ম থেকে শুরু করে এর সারা জাগানো সেই শিল্পী সলিল চৌধুরী। আসলে তার সেই বিশাল জীবনের মধ্যে এই একটা অনুষ্ঠানের মধ্যে এত আলোচনা সম্ভব না, সময় আরো থাকলে আসলে আরো আলাপ করা যেত, তবে সময় একেবারেই শেষ। তো দর্শকদের কাছ থেকে বিদায় নেবার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত সুন্দর গান শোনানোর জন্য, এবং আপনি আমাদেরকে সময় দিয়ে এত আলোচনা করেছেন, আমাদের সাথে এত কিছু শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সমরজিৎ, আপনার গান দিয়ে আমরা শেষ করব, তবে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি, আপনাকে আগেই ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে এবং কথা শুনতে শুনতে সময় একেবারেই শেষ। সলিল চৌধুরীর আরও একটি গান দিয়ে শেষ করব আমাদের আজকের এই পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। মন মাতা সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, মন মাতা সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন যা মায়ায় কেন বাঁধে, মন মাতার সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে, কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে, সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে, কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে, গীতি না প্রাণ বিনা কেন মিছে সাধে, মন মাতা সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে।
বস্তা